চারুলতা বিয়ের আগে রাইফেল চালানোর একটা ম্যানুয়াল কোন এক বইতে যেন পড়েছিল। সেটা মনে করার চেষ্টা করেই রাইফেলের ভেতর দুটো কার্তুজ ভরে স্টোর রুমের দিকে অগ্রসর হয় সে। তার দু চোখে তখন অশ্রুধারা সমানভাবে নির্গত হয়ে চলেছে। কিছুক্ষণ পরে একসময় স্টোর রুমের ভেতর থেকে ভেসে আসলো পরপর 2 বার গুলি চলার শব্দ। কিছুক্ষণ পরে রক্তমাখা হাতে রাইফেল ধরে কাঁদতে কাঁদতে স্টোর রুম থেকে বেরিয়ে আসে চারুলতা। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের বিনোদনের স্বার্থে রোমাঞ্চকর কিছু গল্পের সম্ভার নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন লেখক ইন্দ্রনীল সেনের কলমে ভয়ের গল্প কবরখালির জঙ্গলে। গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রে আমি সুদর্শন, নারী চরিত্রে থাকছে সুপমা। শুরু হচ্ছে কবরখালির জঙ্গলে। প্রাণী হত্যা অথবা পশুর ওপর অত্যাচার দণ্ডনীয় অপরাধ। পশু নির্যাতন বা পশু হত্যা কোনোভাবেই টিম গপ্পখোর সাপোর্ট করে না। সালটা 1980। তখনও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। টেলিফোনের ব্যবস্থা ছিল, তবে তা সব জায়গায় নয়। প্রথমেই এই কথাটা বলার কারণ, সেদিন যদি আজকের মতন যোগাযোগ ব্যবস্থা সচ্ছল থাকত, তাহলে হয়তো ভয়ানক সেই দিনটা তাদের জীবনে কখনোই আসতো না। কাদের কথা বলছি? সৌভাগ্য আর চারুলতা। সৌভাগ্য সুন্দরবন এলাকার জঙ্গলের ফরেস্ট অফিসার ডিপার্টমেন্টে চাকরি করে। কলকাতায় এসে চারুলতাকে এক দেখাতেই পছন্দ হয়ে যায় তার। তারপর বিয়ে। সদ্যই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। দিন 15 আগেই গাঁটছড়া বেঁধেছে দুইজনে। কিন্তু সাধের কলকাতাকে ছেড়ে তাদেরকে পাড়ি দিতে হবে বহু দূরে নির্জন জঙ্গলে ঘেরা এক বনানীর ধারে। নিস্তব্ধতাকে জড়িয়ে ধরে দিন কাটাতে হবে তাদের। চারুলতাকে সৌভাগ্য ভালোবেসে চারু বলেই ডাকতে শুরু করেছে। এই চারু, তোমার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। আর 2 মিনিট অপেক্ষা করো, এই তো হয়ে গেছে। সম্বন্ধটা এনেছিল সৌভাগ্যর পিসি প্রতিমা দেবী। দেখতে শুনতে ভালো, অল্প বয়সী মেয়ে। চারুলতার সঙ্গে সৌভাগ্যর প্রথম দেখাতেই ওর মনে হয়েছিল এই সেই মেয়ে যে কিনা ওর ব্যক্তিগত জীবনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। ওকে নিয়ে জীবনে চলতে পারার সমস্ত রসদটুকুই যেন ভগবান ঢেলে দিয়েছে ওর স্বভাবে। তখন আলহাতে 8খানা হয়েছিল সেই সৌভাগ্য, যখন সে অনুভব করেছিল তার প্রথম প্রেমে পড়ার আনন্দকে। গোপনে হলেও মনের মধ্যে একটা সুপ্ত আশা ছিল বইকি, আমারও জীবনে কেউ আসুক, জীবনটাকে আলো করে দিক। চারুলতাকে যেন ভগবান সেইভাবেই পাঠিয়েছিলেন ওর কাছে। সালটা 1980, জুলাই মাস। অকাল বর্ষণে কলকাতা শহরে প্রায় হাঁটু জল জমেছে। বিয়ের মাসখানেক আগেই সৌভাগ্য তার বাড়িটা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিল। আসলে সৌভাগ্যর বাবা মা এখন আর কেউ বেঁচে নেই। এতদিন সে একাই ছিল, আর এখন চারুলতা এসে তার জীবনে চলার পথে সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়েছে। কাজের সূত্রে সৌভাগ্যকে বছরের বেশিরভাগ সময়টাই সুন্দরবনে কাটাতে হয়। তাই তার পরিকল্পনা ছিল কলকাতার বাড়িটা বিক্রি করে কর্মস্থলের আশেপাশেই কোনো ভালো একটা জায়গা কিনে বাড়ি তৈরি করবে। সে একা হলে অবশ্য কোনো অসুবিধা ছিল না।
চারুলতা বেশি দিন তার সঙ্গে কোয়ার্টারে থাকতে পারবে না, কারণ প্রথমত সেসব জায়গা অত্যন্ত নির্জন আর জঙ্গলে ঘেরা, আর দ্বিতীয়ত রাত বিরেতে ওইসব অঞ্চলে বাঘেদের উপদ্রব আছে। এইসব ব্যাপারগুলো চারুলতাকে বিচলিত করতে পারে। অবশ্য আত্মরক্ষার জন্য সরকারি লাইসেন্সপ্রাপ্ত 2A1 রাইফেল আছে একটা, কিন্তু এসবের অভ্যাস চারুলতার নেই, তাই এত কিছু পরিকল্পনা সৌভাগ্যর। কিন্তু এই দিকে যে বাড়িটা এত তাড়াতাড়ি একটা আকর্ষণীয় দামে বিক্রি হয়ে যাবে সেটা সৌভাগ্য আশা করেনি। বিয়ের পর এই কয়দিন চারুলতার জন্য আর সময় দেওয়া হয়ে ওঠেনি সৌভাগ্যর। জমি সংক্রান্ত কাজেই বেশিরভাগ সময় কোর্টে কাটাতে হয়েছে তাকে। এখন বাড়ি বিক্রির পর সমস্ত টাকা পয়সা ব্যাংকে ডিপোজিট করা হলে পর আজ সময় এসেছে বাড়ি ছেড়ে দেওয়ার। আপাতত ঘরের জিনিসপত্র একটা ভাড়া বাড়ির হলঘরে রেখে এসে প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে তারা রওনা দিয়েছে সুন্দরবন এলাকার কবরখালি নামের এক নির্জন অরণ্যে। আরও দিন 15 পর সৌভাগ্য ডিউটি জয়েন করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে বাড়ি বিক্রি হয়ে যাওয়ায় আর সমস্ত কাজ মিটে যাওয়ার কারণে বাধ্যতামূলক তাকে এখন সস্ত্রীক যেতে হচ্ছে তার কোয়ার্টারে। অবশ্য কোয়ার্টারে সে একাই থাকে। রান্নাবান্না এতদিন তার চাকর দীননাথ নামের এক স্থানীয় করত। সৌভাগ্যর সাথে সাথে দীননাথও এখন ছুটিতে আছে, তাই তাকে আর বিরক্ত করে লাভ নেই। এই 15-20টা দিন ওই নির্জনতায় স্বামী স্ত্রীর একাকী বেশ একরকম কেটে যাবে। রান্নাবান্নার প্রয়োজনীয় সামগ্রী না হয় একদিন গিয়ে একটা গাড়ি ভাড়া করে বাজার থেকে বেশি করে কিনে আনলেই হবে। এসব 7-5 ভাবতে ভাবতেই সৌভাগ্য দুগ্গা দুগ্গা বলে রওনা হলো। দুগ্গা দুগ্গা, ঠিকঠাক পৌঁছতে পারলেই এখন হয়। এখানে বলে রাখার দরকার, সৌভাগ্য আর চারুলতা কেবলমাত্র যে দুজনে সুন্দরবনের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে এমনটা নয়। তাদের সঙ্গে আরও একজন আছে, তার নাম ডোডো। এই ডোডো হচ্ছে চারুলতার অত্যন্ত প্রিয় কুকুর। বিয়ের পর বাবার বাড়িতে ডোডোকে রেখে আসতে আর মন চায়নি চারুর। ওরা দুজন দুজনকেই ভীষণ ভালোবাসে। ডোডো তার মালকিনকে নজরে হারালে যতটা ছটফট করে ঠিক ততটাই চারুলতাও চিন্তায় সর্বদা মগ্ন থাকে তাকে নিয়ে। নিজের ছেলের মতোই বড্ড বেশি ভালোবাসে ওই দেশি কুকুরটাকে। সংসার নামের শব্দটার সঙ্গে চারুলতার আজ প্রথমবার সাক্ষাৎ হলেও স্বামীর হাত ধরার পর থেকে অনেকটাই সহজ করে নিয়েছে সে তার জীবন। দেখতে দেখতে ওদের যাওয়ার দিন ক্রমেই এগিয়ে এসেছে। শিয়ালদহ সাউথ সেকশন থেকে সকাল 7:14 নামখানা লোকাল ট্রেনে চেপে 10টা নাগাদ নামখানা পৌঁছে গেল ওরা। তারপর নামখানা থেকে একটা ট্যাক্সি ভাড়া করে সোনাখালি পৌঁছে সেখান থেকে লঞ্চে সুন্দরবন। সেখানে পৌঁছতে পৌঁছতে দুপুর শেষে বিকেলের প্রারম্ভের সূচনা ঘটল, কিন্তু পথ তখনও শেষ হয়নি। এত দূরের জার্নিতে ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে ওরা দুজনেই একটা হোটেলের রুম ঘন্টা 2-এর জন্য ভাড়া নিয়ে সেখানে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ বিশ্রাম করে নিল। তারপর আরও একবার নৌকায় করে নদী পেরিয়ে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে মালপত্র সব তুলে ডোডো, সৌভাগ্য আর চারুলতা পৌঁছে গেল তাদের গন্তব্য কবরখালির সেই দোতলা কাঠের কোয়ার্টারটায়। খান 10 পুটুলি আর 2টো টিনের সুটকেস গাড়ির চালকের সহযোগিতায় দোতলার ঘরে এনে রাখল সৌভাগ্য। তারপর প্রাপ্য ভাড়া মিটিয়ে দিয়ে গাড়িটাকে বিদায় জানিয়ে সৌভাগ্য আবার ঘরে ফিরে এলো। হ্যাঁ গো, এরকম একটা জায়গায় তোমার একা থাকতে ভয় করে না বুঝি? সৌভাগ্য চারুর হাত দুটো ধরে
হাসতে হাসতে বলল, না না, ভয় আর কিসের, ওই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তবে তুমি চিন্তা করো না, কাল সকালেই আমরা শহরে যাব বাজার করতে, আর আশেপাশে খোঁজ খবর লাগিয়ে একটা ভালো জায়গার সন্ধান করতে হবে। চারুলতা যেন একটু লজ্জা পেল। এগিয়ে গিয়ে ঘরের জানালার পাল্লাটা খুলে দিয়ে বাইরে নিবিড় অরণ্যকে এই সন্ধ্যার আলো আঁধারির মায়াবী পরিবেশে উপভোগ করতে লাগল। একটু দূরে জঙ্গলের ভেতরে কোনো বাঘ, হরিণ বা এই জঙ্গলেরই বোধহয় কোনো বাসিন্দার উপস্থিতি টের পেয়ে ডোডো দুবার ঘেউ ঘেউ করে গর্জে উঠল। যেন মালকিনের কোনো ক্ষতি না হয় সেই চিন্তায় তাকে ভাবিয়ে তুলছে। তখন কেবলই বারবার চারুলতার মুখ পানে চেয়ে আরেকবার জানালার দিকে চেয়ে গর্জে গর্জে উঠছে ডোডো বারংবার। চারুলতা হাসি মুখে নিচু হয়ে বসে ডোডোর গাল ধরে একটু আদর করল, তারপর বলল, চিন্তা করিস না ডোডো, তুই আর সৌভাগ্য আমার পাশে থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না রে। জায়গাটা এতটাই নির্জন আর থমথমে যে দূরে নদী মোহনার কাছে সাগরের ঢেউয়ের গর্জন ভালো করে কান পাতলে এখান থেকেও শোনা যায়। সৌভাগ্য ঘরের জিনিসপত্রগুলো গোছ গাছ করতে শুরু করেছে। সেটা দেখে চারুলতা তার সঙ্গ দেয়। দুজনে মিলে ঘরটাকে মোটামুটি সাজিয়ে নেয় ঘণ্টাখানেকের মধ্যে। তারপর গল্প গুজবে কেটে যায় আরও কিছুটা সময়। রাতে রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ প্রথমত রান্না করার জন্য একটা টিনের ডাব্বায় কিছুটা চাল ছাড়া ঘরে অবশিষ্ট আর কিচ্ছু নেই। আর দ্বিতীয়ত ওরা এখানে আসার পথে শহর থেকে রাতের খাবার কিনে নিয়ে এসেছিল। তাই দিয়েই এই রাতের খাবার খেয়ে রাইফেলটা পরিষ্কার করতে করতে সৌভাগ্য বলল, হ্যাঁ ও প্রিয়তমা, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকাল হলে আবার শহরে যেতে হবে যে। কিন্তু এখান থেকে তুমি শহরে যাবে কিসে করে? আশেপাশে তো কোনো মানুষজন থাকে বলে আমার মনে হয় না গো। তার চিন্তা তুমি করো না, আমার চাকর দীননাথ মাইল 5 দূরে একটা গ্রামে থাকে। ওই যে টেবিলের ওপর টেলিফোনটা দেখছো, ওটা দিয়ে অফিসে জানিয়ে দেব যে আমরা এসেছি। ওরা ওকে খবর দিয়ে দেবে, সে দেখবে গরুর গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে সকাল সকাল। তাহলে সকালে কেন? এক্ষুনি জানিয়ে রাখো, সকালে যদি আবার আসতে দেরি হয়। থাক, এই রাত করে আর কাউকে বিরক্ত করে লাভ নেই। চলো, আমার হয়ে গেছে, বরং ঘুমিয়ে পড়া যাক। সৌভাগ্য রাইফেলটা পরিষ্কার করে কাঠের দেওয়ালে ঝুলিয়ে দিয়ে ঘরের ল্যাম্পটা নিভিয়ে দিল। তারপর বিছানায় শুয়ে পড়ল দুজনেই। দূরে জঙ্গলের ভেতর থেকে একটা বাঘের গর্জনে খানিকটা ভয় পেয়ে চারুলতা তার একমাত্র সঙ্গী সৌভাগ্যকে জড়িয়ে ধরল। সৌভাগ্য! এমন সময় হঠাৎ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো। জনকোলাহল থেকে বহু দূরের এই নির্জন অরণ্যে এমন সুন্দর প্রকৃতির মাঝে সৌভাগ্য আর চারুলতা আবদ্ধ হল এক চরম যৌনতার মধুর মিলনে। ডোডো তখন খাটের এক পাশে টেবিলটা ঘেঁষে চুপ করে শুয়ে আছে। অবিরাম ধারায় মেঘ তার বর্ষণের গতি যেন ক্রমশই আরো বাড়িয়ে তুলছে। চরাচরের মাঝে এই নির্জন কাঠের তৈরি দোতলা ঘরটিতে 3টি প্রাণ একসময় রাত্রি নিদ্রায় তলিয়ে গেল। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস আছে চারুলতার। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে চারুলতা দেখল বাইরে তখনও অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। ঘরটা অন্ধকার, টিমটিম করে একটা নীলাভ বাল্ব জ্বলছিল রাতে, সেটা তখন বন্ধ, বোধহয় বিদ্যুৎ নেই। চারু মনে মনেই বলল, এ কি, এখনো বৃষ্টি হচ্ছে? সৌভাগ্য যে বলল কাল শহরে যাবে।
এখনই এই বৃষ্টির মধ্যে যাবে কি করে ও? কথাটা বলতে বলতেই চারুলতা এগিয়ে গেল জানালাটার দিকে, আর তারপর আস্তে করে জানালার পাল্লাটা খুলে বাইরে চোখ রাখতেই অজানা একটা আতঙ্কে তার বুকটা ধড়াস করে উঠল। ব্যাপারটা দেখতেই ছুটে এসে চারুলতা সৌভাগ্যকে ডাকতে ডাকতে বলল, এই 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 শুনছো? কি গো ওঠো! কি সর্বনাশ কাণ্ড ঘটে গেছে গো বাবা! এই এই শুনতে পাচ্ছ না? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, নয়তো সব সর্বনাশ হয়ে যাবে যে। কি হয়েছে? তো সকাল সকাল চেঁচামেচি করছো কেন? আরে ওঠো, উঠে দেখো কি হয়েছে। এই কয়দিন যাবৎ চারুলতাকে একবারের জন্যেও এতটা উতলা হতে সৌভাগ্য কখনোই দেখেনি। তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে চারুলতার হাতের নির্দেশে জানালাটার পাশে গিয়ে দাঁড়াতেই সৌভাগ্যর চোখ বিস্ফারিত হয়ে উঠল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি এক নাগাড়ে ঝরেই চলেছে, আর সারা রাতের এই প্রবল বর্ষণের কারণে আশেপাশের নদী আর সমুদ্রের জল ফুলে উঠে ভাসিয়ে দিয়েছে সমগ্র জঙ্গলটাকে। জল উঠে এসেছে দোতলার ঘর থেকে মাত্র 2 কি 2.5 হাত নিচ পর্যন্ত। অর্থাৎ আন্দাজে বোঝা যায় নিচের ঘরে তখন এক মানুষ জল। চারুলতা ঘাবড়ে গিয়ে বলল, এখন কি হবে তাহলে? দাঁড়াও, দেখছি, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। সৌভাগ্য ব্যস্ত হয়ে টেবিলটার দিকে এগিয়ে গেল। টেলিফোনটা কোথায়? এই তো। তারপর টেলিফোনের রিসিভারটা কানে তুলতে সে বুঝল সেটা ততক্ষণে অকেজো হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে। সৌভাগ্যর মাথায় যেন পাহাড় ভেঙে পড়ল। এখন উপায়? তাদের উপস্থিতির কথা বাইরের জগতের মানুষের কাছে সে জানাবে কি করে? তার সিনিয়র অফিসারও তো জানে না যে তারা সময়ের আগেই এখানে এসে উপস্থিত হয়েছে। তাই সাহায্যের জন্য কারোর এখানে আসা একেবারেই চিন্তা ভাবনার অযোগ্য। তার উপর ঘরের নিচ দিয়ে যেভাবে জল বয়ে চলেছে তাতে যে কোনো সময় এই কাঠের ঘরটা ভেঙে পড়তে পারে। আর যদি তাও না হয় তবে বৃষ্টির ধারা অনবরত ঝরে চললে জল উপরের ঘরে যে উঠে আসবে না তাই বা কে বলতে পারে? এসব চিন্তা ভাবনায় সৌভাগ্যর শরীর ঠান্ডা হয়ে এলো। না, সেটা নিজের জন্য নয়, তার চিন্তাটা কেবলমাত্র তার সদ্য বিবাহিতা স্ত্রী চারুলতাকে নিয়ে। না, আমারই ভুল হয়েছে, আমার ভুল হয়েছে তোমাকে নিয়ে এখানে আসাটা। আমি যদি জানতাম এমন একটা পরিস্থিতির মুখে আমাদের পড়তে হবে তাহলে আমি কখনোই তোমাকে নিয়ে এখানে আসতাম না। তুমি দয়া করে একটু শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো কিভাবে কি করা যায়। জল এমনিতেই আমার কিন্তু খুব ভয় লাগে, আর আমি সাঁতারও জানি না। তুমি পাশে আছো তো, তাই আমার কোনো ভয় নেই। তাড়াহুড়ো না করে শান্ত হয়ে বসো তো এক জায়গায়, আর ভাবো কিভাবে কি করা যায়। সৌভাগ্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চারুলতা কথাগুলো বলছিল। বোধহয় দুর্যোগের ব্যাপারটার আভাস পেয়ে ডোডো একটু ভয় পেয়েছে। মুখে কুঁই করে একটা শব্দ করতে করতে সেও কাঁচু মাচু হয়ে এসে চারুলতার গা ঘেঁষে বসল। চারুলতা পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় পাস না ডোডো, আমরা ঠিক একটা ব্যবস্থা করব। কিন্তু ওই আশ্বাসটুকুই যা। বৃষ্টির বেগ কিছুটা কমে এলেও পুরোপুরি থামবার নাম নেই। বিগত 3 বছরে সৌভাগ্য এই ধরনের দুর্যোগের মুখোমুখি কখনো হয়নি। বিশেষ করে ব্যাপারটা রাতারাতি ঘটে যাওয়ার কারণে পরিস্থিতির আন্দাজ আর আগে থেকে করে ওঠা হয়নি। তাদের ঘুমের মধ্যেই প্রকৃতি দেবী রুষ্ট হয়ে ভাসিয়ে দিয়েছেন চারিপাশ। এখন একটা নৌকোর ব্যবস্থাও নেই যে কোনো মতে তাতে ভেসে তারা স্থলভাগের দিকে রওনা দেবে।
নিতান্তই নিরুপায় হয়ে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো পথ খোলা রইল না। নানান রকম দুশ্চিন্তায় কেটে গেল সারাটা দিন, কিন্তু এ বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কিছুতে বের করা গেল না। ওইদিকে আকাশের মুখ তখনও ভার, কালো মেঘে ছেয়ে আছে চারিদিক। প্রকৃতি তার বর্ষণ ধারায় দাঁড়ি টানলেও একটা টিপটিপে বৃষ্টি তখনও বর্তমান। দোতলার ঘরের নিচে জল জমেছে প্রায় 1.5 মানুষ সমান। এই এলাকায় কোয়ার্টারের আশপাশটাই খানিকটা উঁচু। কোয়ার্টার থেকে মাত্র 50 মিটার দূরে গেলে সেখানে বোধহয় জলের নিচে মাটি আরও গভীরে। কিন্তু তবুও এইভাবে তো হাতের ওপর হাত গুটিয়ে বসে থাকা যায় না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঘরে যেটুকু চাল আছে তাতে হয়তো 3টে প্রাণের বড়জোর দিন 4 চলবে, কিন্তু পানীয় জল আর মাত্র একটা বোতলে সামান্য খানিকটাই পড়ে আছে। তা আজকের দিন পুরোপুরি যাবে কি না তাও সন্দেহ। নিচ দিয়ে বয়ে যাওয়া বন্যার নোনা জল তো আর খাওয়া যায় না, আর সেই জলে রান্না করতে গেলেও অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাতে জ্বালানির খরচ হবে প্রচুর। অথচ এখান থেকে ছুটি নিয়ে যাওয়ার সময় সৌভাগ্য সমস্ত কেরোসিন তেলটুকু শেষ করে গিয়েছিল, সেটা তার স্পষ্ট মনে আছে। তাই এখন জ্বালানি আর জলের অভাবে ঘরে অবশিষ্ট চালটুকু যে আর ব্যবহারযোগ্য নয় তা বুঝতে বাকি রইল না কারণ। ওইদিকে রাতের অন্ধকারে মেঘের গুরু গুরু শব্দের সঙ্গে বারবার কেঁপে উঠছে চারুলতা আর সৌভাগ্যর হৃৎপিণ্ড। যদি 2-3 দিনের মধ্যে বৃষ্টি থেমে জল নেমে যায় তাহলে একরকম ভাগ্যদেবতা তাদের সহায় মানতে হবে, আর যদি তা না হয় তবে যে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি ওদেরকে হতে হবে সেটা ভাবতেই হাত পা অসাড় হয়ে আসে দুজনেরই। কিন্তু পরদিন সকালে আবহাওয়া প্রতিকূল দেখে ওরা যেন খানিকটা সাহস পেল। একটা পুটুলিতে সামান্য শুকনো মুড়ি ছিল, সেটা দিয়ে পরের দিনটা কোনো মতে চালিয়ে নেয় ওরা। সেদিন সারাদিন বৃষ্টিটা অনেকটাই ধরেছে, কিন্তু আকাশ তখনও মেঘলা। যদিও দোতলার নিচ দিয়ে বয়ে যাওয়া জলরাশি খানিকটা শিথিল হয়ে নিচের দিকে নেমে গেছে, তবুও একটা আশঙ্কা মনের ভেতর বারবারই আতঙ্কিত করে তুলছে সৌভাগ্য আর চারুকে। ডোডো বারবারই তার প্রভু ভক্তি সুলভ আচরণ দেখিয়ে ল্যাজ নাড়তে নাড়তে চারুলতা আর সৌভাগ্যর গা ঘেঁষে এসে কিছুক্ষণ পরপরই বসছে। তারপর আবার ঘরের জানালা দিয়ে মুখ বাইরে বের করে কি যেন দেখছে। সেই রাতটা কোনো কিছু না খেয়েই ওরা ঘুমিয়ে পড়ল। এইভাবেই কেটে গেল 3টে দিন। পরদিন সকালে উঠে সৌভাগ্য হঠাৎ চিৎকার করে বলল, হে এই চারু, হে চারু, চারু উঠে এসো, দেখো আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে, বৃষ্টিটাও থেমেছে, জলটাও দেখছি আস্তে আস্তে নেমে যাচ্ছে। কই দেখো, কই দেখো, দেখি। হ্যাঁ, উমা, দেখো, বাইরে চেয়ে তাই দেখো। তো। যাক, আমাদের আর কোনো চিন্তা নেই, একটু জলটা নামলেই আমরা শহরের দিকে চলে যাব। আনন্দে আত্মহারা হয়ে ওরা জল সম্পূর্ণরূপে নিচে নেমে যাওয়ার প্রহর গুনতে লাগলো ঘরে বসে। কেটে গেল আরো 2টো দিন। ততদিনে চারু, সৌভাগ্য আর ডোডো 3 জনেরই শরীরের অবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। ডোডোর বুকের পাঁজরগুলো ঈষৎ বেরিয়ে আসতে শুরু করেছে ততদিনে। কিন্তু খুশির ব্যাপারটা হলো এই যে দোতলার নিচ দিয়ে বয়ে যাওয়া জল অনেকটাই কমে এসে এখন সেটা কোমর জলে দাঁড়িয়েছে।
তবে এখনই কোয়ার্টার ছেড়ে দূরে যাওয়াটা ঠিক হবে না, কারণ কোয়ার্টারের থেকে খানিকটা দূরে যে সমস্ত নিচু জায়গা আছে সেখানে হয়তো এখনো এক মানুষ জল। আর এই মুহূর্তে জলের ওপর দিয়ে ভেসে যেতে গেলে ওদের একটা ভেলার প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন একটা শুকনো মরা গাছ, যার কাঠ জলে ভেসে থাকার জন্য উপযোগী। এরকমই একটা মরা গাছ সৌভাগ্যর নজরে পড়েছে বটে, তবে সেটা কোয়ার্টার থেকে একটু দূরে। সৌভাগ্য সাঁতার জানে, সে ইচ্ছে করলে সেখানে পৌঁছতে পারে, কিন্তু সেই গাছ কাটার জন্য চাই একটা ধারালো অস্ত্র। অথচ সেই রকম কিছু তার ঘরে তখন নেই। একটা মোটা ভারী কাটারি আছে বটে, তবে তাতে ধার নেই। অগত্যা সেটা দিয়ে কাজটা করতে গেলে যথেষ্ট শরীরের শক্তি খরচ করতে হবে। কিন্তু সৌভাগ্য ভাবল, এদিকে জলটা যখন এতটা নিচে নেমেই গেছে, তখন আর একটা দিন অপেক্ষা করা যাক। আকাশও তো পরিষ্কার, মনে হয় না আর বৃষ্টি আসবে। সারাটা দিন কেটে গিয়ে আবার রাতের আঁধার ঘনিয়ে এলো। সেই রাতেও কিছু না খেয়েই ওরা ঘুমিয়ে পড়ল। পরপর 6 দিন এইভাবেই কেটে যাওয়ার পর 7ম দিনের সকালে আকাশের ঘন কালো মেঘের জটলার মতোই সৌভাগ্য আর চারুলতার মনে একটা ভয়ের কালো অন্ধকার নেমে এলো। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আবার শুরু হয়েছে প্রবল বর্ষণ, সঙ্গে মুহুর্মুহ বজ্রপাত। প্রকৃতির ওই রকম রুষ্ট রূপ দেখে চারুলতা বলল, তো দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। এরম ভাবে চলতে থাকলে প্রাণে বেঁচে ফিরতে পারবো কিনা জানি না। সৌভাগ্য নির্বাক। পরিস্থিতি দেখে সে যেন কথা বলা একেবারেই ভুলে গেছে। প্রচণ্ড ক্ষুধায় তৃষ্ণায় চোখ মুখ শুকিয়ে সুদর্শন সেই মানুষটির ভেতর থেকে বেরিয়ে আসছে এক ভয়ানক শীর্ণকায় রূপ। বাইরে বৃষ্টির যেন থামবার কোনো নাম নেই। ব্যস্ত হয়ে সৌভাগ্য ঘরের ভেতরে খাটের নিচে কাঠের আলমারির পেছনে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজতে লাগল। তার মন বলছে, এমন একটা কিছু সে নিশ্চয়ই খুঁজে পাবে যেটা তাদের এই পরিস্থিতিতে অনেকটা সাহায্য করবে। আর হলো ঠিক এমনটাই। ঘরের একটা কাঠের তক্তার ওপর 1 বোতল কেরোসিন তেল খুঁজে পাওয়া গেল। কাঁপা কাঁপা হাতে শক্ত করে বোতলটা চেপে ধরে নিচে নামিয়ে আনলো সৌভাগ্য। তারপর সেটা চারুলতার হাতে দিয়ে বলল, ওই পাশের ঘরটায় একটা স্টোভ আছে, যেটুকু চাল আছে আপাতত ওই নোনা জল দিয়ে সেদ্ধ করতে হবে, নয়তো আর চলাফেরা করা সম্ভব হচ্ছে না। অগত্যা কোনো উপায় না দেখে সমুদ্রের নোনা জল দিয়ে চাল ফুটিয়ে ভাত তৈরি করে ওরা খেল। সেটা খেতে অত্যন্ত বাজে হওয়া সত্ত্বেও শরীরে খানিকটা বল এলো। চারুলতা দেখল তার অত্যন্ত প্রিয় পোষ্য ডোডো সেও ওই খাবার পরম তৃপ্তির সাথে গ্রহণ করছে। সমুদ্রের নোনা জলের ভাত খেতে খেতেই কেটে গেল আরও কয়েকটা দিন। একসময় ওই খাবারটাও যেন বিষ মনে হতে লাগলো ওদের কাছে। ওদিকে বৃষ্টি কখনো একটু ধরে আসে, আবার কখনো মুষলধারে তার বর্ষণ গতিকে বাড়িয়ে তোলে নিমেষেই। দোতলার নিচ দিয়ে বয়ে যাওয়া জল উঠে এসে এখন নিচের তলার ছাদ ছুঁই ছুঁই করছে। আর একদিন বৃষ্টি হলেই সেই জল উপরের তলার মেঝেতে এসে পৌঁছবে। শুনছেন কবরখালির জঙ্গলে। আমাদের পরিবেশনার এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। 11তম দিন। রাতে তখন বাইরে বৃষ্টির ধারা অব্যাহত। মাঝরাতে হঠাৎ
ডোডো ব্যস্ত হয়ে সিঁড়ির কাছে দরজাটার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেছে। সৌভাগ্য তখন গভীর ঘুমে আচ্ছন্ন। চারুলতা একটা ব্যাটারির টর্চ হাতে তুলে নিয়ে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ডোডোর দিকে এগিয়ে গেল। তারপর বলল, আরে কি হয়েছে রে ডোডো? আরে থাম বাবা, এক জায়গায় বস। ডোডো এক নাগাড়ে দরজার দিকে চেয়ে কি যেন একটা দেখে চিৎকার করে চলেছে সমানে। একটু এগিয়ে যেতেই চারুলতা বুঝল দরজার ওপাশ থেকে একটা খটখট করে কিছুর শব্দ হচ্ছে। কিন্তু এত রাতে এই দুর্যোগের মধ্যে দরজার ওপাশে কে থাকতে পারে? আর সে এলোই বা কোন দিক দিয়ে? কারণ নিচের তলা তো এখন সম্পূর্ণ জলে ডুবে আছে। কৌতূহল বশেই চারুলতা ধীরে ধীরে দরজাটা খুলল। তারপর বাইরে টর্চের আলোটা ফেলতেই সে কাউকেই দেখতে পেল না। ডোডো চারুলতার পাশে দাঁড়িয়ে নিচে জেগে থাকা 3টে সিঁড়ির ধাপের দিকে তাকিয়ে একভাবে ঘেউ ঘেউ করে ডেকে চলেছে। এবারে সিঁড়ির দিকে একবার টর্চের আলোটা ঘুরিয়ে দৃষ্টিপাত করতেই চারুলতার হাঁটুর নিচ থেকে পা দুটো যেন থর থর করে কেঁপে উঠল। চারু দেখল জলের মধ্যে দুটো জ্বলন্ত চোখ তার দিকে একভাবে চেয়ে আছে। আর সেই চোখের পেছনে যে প্রাণীটা জলের ভেতর থেকে উঁকি দিচ্ছে সেটা একটা প্রকাণ্ড আকারের কুমির। এই তো দেখছি কুমির। ডোডো সরে যা, সরে যা তুই। ডোডো সরে যা। চারুলতা শশব ব্যস্ত হয়ে ডোডোকে এক হাত দিয়ে ধাক্কা মেরে ঘরে যাওয়ার নির্দেশ দিল। তারপর সজোরে দরজাটা বন্ধ করে তার শিকলটা ভালো করে আটকে ছুটে গিয়ে বিছানায় উঠে বসল। এত কিছুর শব্দের পরেও সৌভাগ্যর ঘুম তখনও ভাঙেনি। সকালে যখন সৌভাগ্যর ঘুম ভাঙল তখন চারুলতা ব্যাপারটা সৌভাগ্যকে বলতেই সৌভাগ্য যেন শিউরে উঠল। না, এভাবে আর বসে থাকা যায় না, এবারে একটা কিছু করতেই হবে। সৌভাগ্য উঠে দাঁড়িয়ে একটা ছোটোখাটো স্টোর রুমের ভেতর থেকে সেই ধারবিহীন কাঁটারিটা বের করে নিয়ে এলো। তাকে ওইভাবে আসতে দেখে চারুলতা বলল, এ কি, এটা দিয়ে তুমি কি করবে? সৌভাগ্য জানালাটার দিকে এগিয়ে গিয়ে তার আঙুল নির্দেশ করে দূরের একটা শুকনো মরা গাছ দেখিয়ে বলল, ওই গাছটা দেখতে পাচ্ছ? ওটা কেটে একটা ভেলা বানানোর চেষ্টা করব। এইভাবে এখানে বসে থেকে তিলে তিলে মৃত্যুবরণ করার চেয়ে ভালো বাঁচার জন্য চেষ্টা করা। তাতে সফল হলে আমরা নিশ্চয়ই আগামী 2 দিনের মধ্যেই কোনো উঁচু এলাকায় আশ্রয় নিতে পারবো। এই বলে কাটারিটা কোমরের সঙ্গে বেঁধে নিয়ে কাঠের জানালার একটা অংশ ভেঙে সামান্য জায়গা করে নিয়ে সৌভাগ্য সেই ফাঁক দিয়ে গলে জলে ঝাঁপ দিল। তারপর সাঁতার কেটে কিছুক্ষণের মধ্যে সে গিয়ে পৌঁছল সেই মৃত গাছটার কাছে। এটুকু আসতে তাকে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। একেতেই বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র এক বেলা নোনা জলের ভাত খেয়ে তার শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে। কোনো মতে শুকনো গাছের ডালটা ধরে খানিকক্ষণ জিরিয়ে নেয় সে। তারপর ধীরে ধীরে গাছ বেয়ে সামান্য ওপরে উঠে আরেকটা ডালের সঙ্গে ঠেস দিয়ে বসে। একবার চোখ ফিরিয়ে কোয়ার্টারের দিকে চাইতেই সৌভাগ্য দেখল তার স্ত্রী চারুলতা আর তাদের
অত্যন্ত প্রিয় পোষ্য ডোডো জানালায় দাঁড়িয়ে অধীর আগ্রহে সৌভাগ্যর অপেক্ষা করছে। সৌভাগ্য দেরি না করে হাতের কাটারিটা চালাতে আরম্ভ করল শুকনো গাছের গুড়ি লক্ষ্য করে। কয়েকবার কাটারিটা চালানোর পরে বারবার হাঁপিয়ে উঠছে সে। দ্রুত কাজটা সারবার চেষ্টা করলেও সৌভাগ্য তখন বড় নিরুপায়। তাই থেমে থেমে বারবার কাজটা করতে হচ্ছে তাকে। গাছের গুঁড়িটা একসময় যখন অর্ধেকটা কাটা হয়ে গেছে, তখন গুঁড়িতে কাটারিটা চালাতে গিয়ে হঠাৎ তার চোখটা যায় নিচের জলের দিকে। বিগত কয়েক মিনিট ধরেই জলের মধ্যে কিছু একটা নড়াচড়া তাকে কাজের থেকে মনটা সরিয়ে ওই দিকেই আকর্ষিত করছিল বারবার। এবারে একটু ভালো করে দেখতেই সৌভাগ্য বুঝল গাছটার চারিপাশে বৃত্তাকারে একটা প্রকাণ্ড অ্যানাকোন্ডা সাপ জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে তার শিকারের সন্ধানে। আর তার শিকার যে গাছের ওপর বসে থাকা সৌভাগ্য, সেটা সৌভাগ্যর বুঝতে বাকি রইল না। ব্যাপারটা বোধগম্য হতেই হঠাৎ কাটারির শেষ পোঁচটা গিয়ে লাগলো গাছের গুড়ির ওপর পেতে রাখা তার নিজের বাঁ হাতের একটা আঙুলে। কাটারিতে ধার থাকলে বোধহয় আঙুলটা তৎক্ষণাৎ সেখানেই দুভাগ হয়ে যেত, কিন্তু ভোঁতা ওই কাটারির আঘাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো সৌভাগ্য। তার আঙুল একেবারে থেঁতলে গিয়ে এক প্রচণ্ড যন্ত্রণায় তার কণ্ঠনালী থেকে একটা চিৎকার বেরিয়ে এসে প্রতিধ্বনিত হলো আশেপাশের প্রকৃতিতে। থ্যাতলানো হাতের আঙুল থেকে টপ টপ করে ঝরে পড়ল কয়েক ফোঁটা তাজা রক্ত। প্রচণ্ড যন্ত্রণায় গাছের উপরে বসে হাত চেপে দম বন্ধ করে সৌভাগ্য বসে রইল। তার দু চোখের কোণায় তখন জল জমা হয়ে এসেছে। ততক্ষণে নিচের প্রকাণ্ড অ্যানাকোন্ডা সাপটা রক্তের স্বাদ পেয়ে গাছ বেয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে। ব্যাপারটা দূর থেকে দেখে চারুলতা আর ডোডো তখন ঘর থেকেই চিৎকার করে চলেছে, সৌভাগ্য, সৌভাগ্য তুমি চলে এসো। কিন্তু তাদের সেই চিৎকারের আওয়াজ অত্যন্ত ক্ষীণ শোনায় সৌভাগ্যর কর্ণগহ্বরে। প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় সে যেন চোখের সামনে সমস্ত কিছু প্রায় অন্ধকার দেখছে, আর আশেপাশের শব্দ যেন তার কানে ঠিক মতন পৌঁছচ্ছে না। আজ বোধহয় তার মৃত্যু নিশ্চিত। সৌভাগ্যর মনের ভেতর চারুলতার মুখটা একবার ভেসে উঠল। সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চেপে শক্ত করে হাতের কাটারিটা চেপে ধরল সে। ততক্ষণে সাপটা তার লিকলিকে জিভ বের করতে করতে সৌভাগ্যর ঝুলন্ত পায়ের একেবারে কাছে চলে এসেছে। আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। এমন সময় চোখের সামনে ঘটে গেল একটা অভাবনীয় কাণ্ড। সাপটা মাথা তুলে সৌভাগ্যর হাঁটুর কাছাকাছি আসতেই সৌভাগ্য তার হাতের কাটারিটার ওপরের দিকের ছুঁচলো অংশটা সজোরে চালিয়ে দেয় সাপটির মাথার ঠিক মাঝ বরাবর লক্ষ্য করে। ব্যাপারটা তড়িৎ গতিতে ঘটে যাওয়ার কারণেই বোধহয় সাপটি তখন কিচ্ছু বুঝে উঠতে পারেনি। প্রকাণ্ড আকারের সেই সাপ ধপ করে জোরালো একটা শব্দে জলের ওপর আছড়ে লুটিয়ে পড়ল। তার মাথার আঘাতপ্রাপ্ত অংশ থেকে বেরিয়ে আসা লাল রক্তে ভেসে গেল গাছের নিচে বয়ে যাওয়া জলরাশি। সৌভাগ্য বুঝল
তার ওই রকম হাতের অবস্থা নিয়ে এখন গাছ কাটা আর কোনো মতেই সম্ভব নয়। কিছুক্ষণের অপেক্ষায় নিচের সাপটি যখন প্রাণ ত্যাগ করে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, তখন সৌভাগ্য ধীরে ধীরে গাছ থেকে নেমে সাঁতার কেটে আবার কোয়ার্টারের দোতলায় ফিরে যায়। ক্ষতস্থানে নোনা জল লেগে এক অসহ্য নরক যন্ত্রণার কবলে পড়ে সৌভাগ্যর সে এক করুণ অবস্থা। চারুলতা তার কাপড়ের আঁচল থেকে খানিকটা অংশ ছিঁড়ে নিয়ে সেটা বেঁধে দেয় সৌভাগ্যর ক্ষতস্থানে। প্রচণ্ড যন্ত্রণায় রাতের দিকটায় সৌভাগ্য শরীরে এক ভয়ঙ্কর জ্বর এসে হানা দেয়। ঘরের ভেতরে থাকা সমস্ত কাঁথা কম্বল আর চাদর চাপিয়েও সেই কাঁপুনি যেন কিছুতেই থামতে চায় না। ওইদিকে চারুলতা স্বামীর ওইরূপ অবস্থা দেখে ততক্ষণে অনেকটাই ঘাবড়ে গেছে। সে ধরেই নিয়েছে বোধহয় তাদেরকে ওইভাবেই মৃত্যুবরণ করতে হবে এই নির্জন জঙ্গলের মাঝে, এই নরকসম কাঠের দোতলা কোয়ার্টারের ছোট্ট ঘরটায়। ওইদিকে ঘরে যেটুকু চাল ছিল সমস্তটা শেষ, খাওয়ার জন্য আর কিচ্ছু অবশিষ্ট নেই। এদিকে যেমন খাদ্যাভাব, অন্যদিকে সৌভাগ্যর শারীরিক অবস্থার অবনতি। সময় যেন কেবলই তাদের প্রতিকূলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে ক্রমশই। ওদিকে বর্ষা দেবতা যেন তার বর্ষণ ধারা কিছুতেই থামাতে চায় না। এখানে আসার পর কেটে গেছে 2 সপ্তাহ। 15তম দিন সকালে উঠে চারুলতা দেখল সৌভাগ্যর শরীরে তখনও জ্বর। তার ক্ষতস্থানে তখন পচন ধরছে, আর দীর্ঘ সময় কিছু না খাওয়ার কারণে শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এখন যতটা দরকার ঔষধের, ঠিক ততটাই দরকার পর্যাপ্ত পরিমাণ খাবারে, যেটা শরীরে তার রোগ প্রতিরোধের ক্ষমতাকে কিছুটা শক্তিশালী করবে। স্বামীর দিকে চেয়ে নিজের সিঁথির সিঁদুরের কথা ভেবে চারুলতা মনে মনে ঠিক করল তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করে যাবে কি করে স্বামীকে বাঁচানো যায়। চারুলতার মাথায় একটা বুদ্ধি খেলে যায়, আর সঙ্গে সঙ্গে তার 2 চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে, যেটা বিশ্ব চরাচরে কারোর কাছেই দৃষ্টিগোচর হয় না। কাঁপা কাঁপা হাতে চারুলতা কাঠের দেওয়ালে ঝুলে থাকা রাইফেলটা হাতে তুলে নেয়। জীবনে বেঁচে থাকার জন্য তাকে যে এমন একটা কাজ করতে হবে সেটা সে কল্পনাতেও কখনো ভাবেনি। চারুলতা বিয়ের আগে রাইফেল চালানোর একটা ম্যানুয়াল কোনো এক বইতে যেন পড়েছিল। সেটা মনে করার চেষ্টা করেই রাইফেলের ভেতর 2টো কার্তুজ ভরে স্টোর রুমের দিকে অগ্রসর হয় সে। তার 2 চোখে তখন অশ্রুধারা সমানভাবে নির্গত হয়ে চলেছে। কিছুক্ষণ পরেই একসময় স্টোর রুমের ভেতর থেকে পরপর 2 বার গুলি চলার শব্দ ভেসে আসলো, আর তারপরেই রক্ত মাখা হাতে রাইফেল ধরে কাঁদতে কাঁদতে স্টোর রুম থেকে বেরিয়ে আসে চারুলতা। সৌভাগ্য তখনও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। সন্ধ্যের দিকটায় যখন সৌভাগ্যর জ্ঞান ফিরল, তখন সামান্য চোখ খুলে সে দেখল ঘরের মধ্যেই স্টোভ জ্বালিয়ে
চারুলতা যেন কি একটা রান্না করছে। হাতের আঙুলের ব্যথায় আর ক্লান্তিতে বিছানায় শয্যাগত সৌভাগ্য মুখ দিয়ে কোনো কথা বের করতে পারল না। একটু পরেই সৌভাগ্য বুঝতে পারল তার স্ত্রী চারুলতা ওর মুখের মধ্যে একটা গরম খাবার আস্তে আস্তে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। সৌভাগ্য ধীরে ধীরে মুখ খুলে পরম তৃপ্তির সাথে সেই খাবার খেতে থাকে। একটু পর সৌভাগ্য ধীর কণ্ঠে বলে, এটা 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 কি চারু? একটা ছোট্ট হরিণের বাচ্চা, বোধহয় জলে ডুবে সদ্য সদ্য মারা গেছে। দেখলাম ভাসতে ভাসতে জানালার সামনে এসে ঠেকেছে। ওটাকেই ধরে এনে পরিষ্কার করে কেটে রান্না করেছি। তুমি খেয়ে নাও, দেখবে তোমার শরীরটা অনেকটা ভালো লাগবে। কোনো কথা না বলে সৌভাগ্য চারুলতার হাতের খাবারটুকু শেষ করে নেয়। সেদিন রাতেও পরম স্নেহের সাথে চারুলতা তার স্বামী সৌভাগ্যকে আবার খাবার খাইয়ে দেয়। সৌভাগ্যর মাথায় হাত দিয়ে চারুলতা বুঝল শরীরের জ্বরটা একটু কমেছে। সৌভাগ্য নিজেও বুঝতে পারছে তার শরীরে যেন হাওয়ায় ভরা একটা বেলুনের মতোই কেউ একটু শক্তি ভরে দিয়ে গেছে। দিনের বেশিরভাগ সময়টাই সৌভাগ্য ঘুমিয়ে কাটায়, তাতে খিদেটাও কম পায়। যখন ঘুম ভেঙে সজাগ হয়ে সৌভাগ্য তাকায়, তখন চারুলতা এসে তার কোমল হাতের স্পর্শে ভালোবাসা মিশ্রিত সেই খাবার রোজ একটু একটু করে খাইয়ে দেয়। আর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে সৌভাগ্য। 17তম দিন বৃষ্টিটা কমেছে, সঙ্গে ঘোলাটে নোনা জলটাও অনেকটাই নিচে নেমে গেছে। নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে সৌভাগ্যর। সেদিন সন্ধেবেলায় সৌভাগ্য ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। হাতের ব্যথাটা তখনও জানান দিচ্ছে যে সে পুরোপুরি সুস্থ নয়। চারুলতা একটা কাপড় তার হাতের আঙুলে বেশ শক্ত করে বেঁধে দিয়েছিল। আজ তারই সেবা শুশ্রূষার কারণে সৌভাগ্য আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। কথাটা ভেবে চারুলতার জন্য একটা প্রেম, একটা ভালোবাসা আর একটা আবেগ মিশ্রিত অদ্ভুত অনুভূতি মনের ভেতর থেকেই ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইল সৌভাগ্যর। এমন সময় সৌভাগ্য স্টোর রুমের ভেতর থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায়। একটা মেয়ে মানুষ যেন খুব দুঃখে কান্না করছে, তবে ঘরের ভেতর কোথাও চারুলতা নেই। কৌতূহল বশেই ব্যাপারটা কি দেখার জন্য ধীরে ধীরে সৌভাগ্য স্টোর রুমটার দিকে এগিয়ে যায়। তারপর আস্তে করে দরজাটা ফাঁক করতেই সৌভাগ্য ভেতরে যে দৃশ্য দেখল তা দেখে ক্রমশই সে যেন পাথর হয়ে একটা জড় বস্তুতে রূপান্তরিত হতে লাগল। ঘরের ভেতর টর্চের আলোটা জ্বালিয়ে মেঝের ওপর বসে আছে চারুলতা। তার হাত, পা আর শরীরের বিভিন্ন জায়গায় লেগে রয়েছে লাল রক্তের ছিটে ছিটে দাগ। মেঝের ওপর পড়ে থাকা একটা অর্ধেক খাওয়া কুকুরের মৃতদেহ থেকে ভোঁতা কাটারিটা দিয়ে সে মাংস কেটে কেটে আলাদা করছে। মৃত কুকুরের মুখটা দরজার দিকেই মুখ করা অবস্থায় লুটিয়ে পড়ে আছে। সেই মুখ আর গায়ের চামড়ার রং দেখে চিনতে অসুবিধা হলো না, এই কুকুরটি যে ওদের অত্যন্ত প্রিয় পোষ্য, সেই ডোডো।
গত কয়েকদিনের সমস্ত ঘটনাগুলো এক ঝটকায় সৌভাগ্যর মাথায় যেন বিদ্যুতের মতোই ঝিলিক দিয়ে গেল। স্টোর রুমের দরজার সামনে দাঁড়িয়ে হড় হড় করে অনর্গল বমি করে চলল সৌভাগ্য। কি সৌভাগ্য, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? চারুলতার প্রশ্নের উত্তরে কোনো জবাব না দিয়ে সৌভাগ্য এক নাগাড়ে বমি করে চলল। সৌভাগ্য, কি কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে বমি করছো কেন? তোমার কি শরীরটা খারাপ লাগছে নাকি? তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসা দুর্গন্ধ বমি ছড়িয়ে গেল ঘরের নিচে কাঠের মেঝেটার সর্বত্র। তুমি 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 কিসের মাংস খাইয়েছো? তুমি কার মাংস খাইয়েছো? তোমাকে বাঁচানোর ওই একটাই উপায় ছিল মাত্র, যেটা আমি নিরুপায় হয়ে সব শেষে বেছে নিয়েছি। এছাড়া তোমাকে সুস্থ করতে, তোমাকে বাঁচিয়ে রাখতে আর আমি কোনো দ্বিতীয় পথ খুঁজে পাইনি গো। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। পেটের ভেতর থেকে গুলিয়ে আসা ভাবটাকে নিজের গলায় বুকে হাত চেপে ধরে সংযত করার চেষ্টা করলেও সৌভাগ্য কিছুতেই সেই বমিকে থামাতে পারল না। অনর্গল বমি করতে করতে একটা সময় চেতনা হারিয়ে সে লুটিয়ে পড়ল মেঝের উপর। এরপর এক টানা 2 দিন অজ্ঞান অবস্থায় পড়েছিল সৌভাগ্য। চারুলতা এক মুহূর্তের জন্যেও তার স্বামীর সঙ্গ ছাড়েনি। ততদিনে নোনা জল নেমে গিয়ে চারিদিকে কর্দমাক্ত মাটি বেরিয়ে এসেছে। এখন শুধু অপেক্ষা কারোর আগমনের। স্বামীর মাথা নিজের কোলের উপর রেখে বিছানায় বসে চারুলতা যখন অপেক্ষা করছে, তখন একটা সময় সৌভাগ্যর চাকর দীননাথ এসে হাজির হল। প্রথমটায় ওদেরকে দেখে চিনতেই পারল না দীননাথ। এগিয়ে গিয়ে বলল, আপনারা কারা? আর এইখানে এইভাবে এসে সৌভাগ্য স্যার, আপনাদের এরকম দশা হইল কিভাবে? আর এখানে আপনারা কবে আইলেন? এসে কি সর্বনাশ, কি হয়েছে দাদাবাবু? চারু অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, এই কথাটা ছাড়া আর কিচ্ছু বলতে পারল না সে। এরপর দীননাথের সহযোগিতায় সে যাত্রায় চারু আর সৌভাগ্য ধীরে ধীরে সুস্থ আর স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাদের জীবনের এই কাহিনীতে আজও সেই কুকুর প্রমাণ করে দিয়ে গেল সে তার প্রভু ভক্তির প্রমাণ দিতে নিজের জীবনকেও বিপন্ন করতে যে কোনো মুহূর্তে প্রস্তুত। যখন ডোডোকে চারুলতা স্টোর রুমের ঘরের ভেতরে ডেকে নিয়ে যায়, তখন বোধহয় ডোডো বুঝতে পেরেছিল তার সঙ্গে কি হতে চলেছে। কিন্তু তার অত্যন্ত প্রিয় নিজের মা স্বরূপ ওই মালকিনকে একবারের জন্যেও বাধা দেওয়ার কোনো চেষ্টা সে করেনি। শেষবারের মতন একটু আদর খেয়ে মায়ের কোলে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছিল সে। আর তার প্রাণের বলিদানের জন্যই বোধহয় সেদিন আরো 2টো প্রাণ বেঁচে গেছিল। আজ ডোডো মরে যাওয়ার পরেও যেন বেঁচে আছে সৌভাগ্য আর চারুলতার মনে ভালোবাসার এক সর্বোচ্চ আসনে। শুনলেন কবর খালির জঙ্গলে। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।